আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বহির্জাত শক্তি ও তার ফলে সৃষ্ট ভূমিরূপের একটি অংশ এই নদী সম্পর্কে একটু জানার চেষ্টা করব। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা যারা দশম শ্রেণীতে উঠেছ তাদের জন্য এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। পড়া এমন একটি বিষয়, যদি সেটাকে আমরা বুঝে রপ্ত করতে পারি তাহলে খুব সোজাই মনে হয়, আর যদি না বুঝে পড়ি তখন পড়াশোনাটাকে বিরক্ত মনে হয়। যদি বুঝে রপ্ত করতে পারি, অর্থাৎ আমি যে পড়াটা শিখছি সেটা আরেকজনকে যদি শেখাতে পারি বা তাকে বোঝাতে পারি, তাহলেই কিন্তু আমার পড়াটা সম্পূর্ণ হবে। তাই আমরা দেখে নেই আজকে নদী সম্পর্কে কয়েকটি মৌলিক ধারণা। প্রথমে চলে আসে নদী। নদী কি? নদী আমরা চিনি, জানি, নদীতে সাঁতার কাটি, নদীতে ডুব দেই, নদীতে আমরা নৌকায় উঠি। কিন্তু নদী কাকে বলে এটা বলতে গেলেই কিছু বহিঃপ্রকাশের অভাব লক্ষ্য করা যায়, মানে সেটা আমরা গুছিয়ে বলতে পারি না। নদী হচ্ছে সেই প্রাকৃতিক জলধারা। প্রাকৃতিক বলতে যে জলধারা আপনা আপনি সৃষ্টি হয়, প্রকৃতির নিয়মে সৃষ্টি হয়। সেই প্রাকৃতিক জলধারা যখন সুনির্দিষ্ট খাত বরাবর, একটা খাত দিয়ে প্রবাহিত হবে, যখন সুনির্দিষ্ট খাত বরাবর ঢাল বেয়ে যখন প্রবাহিত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে নদী। তাহলে প্রাকৃতিক জলধারা, সুনির্দিষ্ট খাত আর ঢাল বেয়ে যখন প্রবাহিত হচ্ছে তখন তাকে আমরা বলছি নদী। নদী উৎস কি? নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে, নদী যে অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে সেটাকে বলা হয় নদী উৎস। মোহনা, নদী যাওয়ার পর কোথাও না কোথাও মেশে, নদী যেখানে মিশবে সেটাই নদীর মোহনা। এই মোহনার সঙ্গে একটা খাড়ির সম্পর্ক রয়েছে। নদী যেখানে মিশে যায় সেখানে যদি ঢাল কম হয় তাহলে সেখানে দেখা যায় নদীর মুখটি একটু চওড়া ধরনের হয়, ফানেল আকৃতির হয়। এই যে নদীটা যে রয়েছে এরকম ফানেল আকৃতির হয়। এই চওড়া নদী মোহনাকেই বলা হয় কি? খাড়ি। সুন্দরবন অঞ্চলে এ ধরনের খাড়ি বেশি লক্ষ্য করা যায়। আর ওপ নদীর খাড়ি পৃথিবীর দীর্ঘতম খাড়ির উদাহরণ। এবার চলে আসি নদী অববাহিকা কি। দেখো, নদী অববাহিকা একটি নদীর উৎস যেমন থাকে তেমনি তার মোহনাও থাকে। তাহলে উৎস থেকে মোহনা পর্যন্ত কোনো নদী, তার উপনদী, তার শাখা নদী, যে বিস্তীর্ণ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে নদী অববাহিকা। কি বলা হচ্ছে? নদী অববাহিকা। কোনো প্রধান নদী, তার উপনদী এবং শাখা নদী যে বিস্তীর্ণ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই সমগ্র অঞ্চলটাকেই বলা হচ্ছে নদী অববাহিকা। তাহলে ধারণ অববাহিকা কি? ধারণ অববাহিকা হয় বলা হচ্ছে তাকেই যেখানে নদীটা উৎপত্তি হয়, অর্থাৎ নদীটার যেখানে ধারণ হয়, অর্থাৎ এই ছোট ছোট জলধারাগুলি মিলিত হয়ে নদীর উৎস অঞ্চলে যখন একটি বড় জলধারার বা নদীর উৎপত্তি করে, এই ছোট ছোট জলধারাগুলি যে এলাকা থেকে আসে সেই এলাকাটিকে বলা হয় ধারণ অববাহিকা। নদী অববাহিকা সমগ্রটি। ধারণ অববাহিকা হচ্ছে প্রত্যেকটা নদীর উৎস অঞ্চলের ছোট ছোট জলধারাগুলি যে এলাকা থেকে এসে একটি বড় নদীর জন্ম দেয় বা একটা বড় নদীর উৎপত্তি ঘটায়, সেই অংশটাকে বলা হচ্ছে নদীর ধারণ অববাহিকা। তাহলে নদীর উপত্যকা কি? নদীর উপত্যকা হচ্ছে একটি নদী, এখান থেকে ধরো এখানে তার উচ্চপাড়, এখানে উচ্চপাড়, মাঝখানে কোনো একটা জায়গায় খাদ রয়েছে, জল রয়েছে। এই উচ্চপাড় থেকে এই উচ্চপাড়, এই অংশটাকে বলা হচ্ছে নদী উপত্যকা। নদী উপত্যকা। আর নদী খাদ হচ্ছে যে খাদের মধ্য দিয়ে জলটা প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে নদী খাদ। তারপরে চলে আসি জলবিভাজিকা। জলবিভাজিকা একটা নদী গোষ্ঠীর সঙ্গে আর একটা নদী গোষ্ঠীর যে উচ্চভূমি দ্বারা আলাদা হয়, বা একটি নদী গোষ্ঠীকে যে উচ্চভূমি ঘিরে রাখে। যেমন এখানে একটা নদী গোষ্ঠী, এখানে আর একটা নদী গোষ্ঠী যদি এরকম করে হয়, অর্থাৎ এই যে নদীটা এসে এখানে মিলিত হলো,
এই যে এই যে নদী গোষ্ঠী, দেখো দুটো আলাদা গোষ্ঠীর নদী। হ্যাঁ, এটা যে মোহনা হয়, তাহলে দেখো এই যে নদী গোষ্ঠী এবং এই নদী গোষ্ঠী যে উচ্চভূমি দ্বারা নিজেদেরকে আলাদা করে, সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে জল বিভাজিকা। ক্রিকেট মাঠ দেখেছো, ক্রিকেট মাঠের এই যে রশিটা, চার পার হওয়ার যে রশিটা, সেটাকে জল বিভাজিকার সঙ্গে তুলনা করা যেতে পারে। আর মাঝখানে ক্রিকেট মাঠটাকে নদী অববাহিকার সঙ্গে তুলনা করা যেতে পারে। তাহলে ক্রিকেট মাঠের চারদিকের যে রশির বাউন্ডারি, সেটা হচ্ছে জলবিভাজিকা, আর মাঝখানের যে মাঠ, সেটা হচ্ছে নদীর অববাহিকা। নদীর অববাহিকা। আর চারিদিকের বাউন্ডারির যে রশিটা রয়েছে, সেটা হচ্ছে জলবিভাজিকা। অর্থাৎ একটা নদী গোষ্ঠীকে আরেকটা নদী গোষ্ঠী থেকে যে উচ্চভূমি পৃথক করে, বা একটা নদী গোষ্ঠী অন্য এলাকা থেকে নিজেকে যে উচ্চভূমি দ্বারা পৃথক করে নেয়, সেটাকেই বলা হচ্ছে নদীর জল বিভাজিকা। তারপরে আসে নদী বর্তন। যে কোনো নদীতে দেখবে কোনো একটা ঋতুতে জল বাড়ছে, বিশেষত বর্ষা ঋতুতে জল বাড়ছে এবং গ্রীষ্ম ঋতুতে জল কমছে, বা অন্য কোনো কারণে জলের এই যে স্তরের বাড়া কমা, কখনো নদীর জল ফুলে উঠছে অনেকক্ষণের জন্য, জোয়ার ভাটার সঙ্গে সম্পর্ক কিন্তু নয়, সাধারণ নিয়মে সাধারণভাবে এই জল, নদীর জলের ঋতুভিত্তিক বাড়া কমা, এটা কি বলা হচ্ছে? নদী বর্তন। তাহলে আমরা আজকে কি শিখলাম? দেখো, নদী কাকে বলে, অর্থাৎ যে সুনির্দিষ্ট খাত বরাবর প্রাকৃতিক জলধারা প্রবাহিত হয়, যার উৎস থাকবে, যার মোহনা থাকবে, তাকেই বলা হচ্ছে নদী। নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে তাকে বলা হয় নদী উৎস। নদী যেখানে গিয়ে মিলিত হয় তাকে বলা হয় নদী মোহনা। মোহনাটা যদি একটু চওড়া হয় তখন তাকে বলা হচ্ছে খাড়ি। আর নদী অববাহিকা, নদী অববাহিকা হচ্ছে এই যে টোটাল রিভার সিস্টেম, মানে তার প্রধান নদী, উপনদী, শাখা নদী যে বিস্তীর্ণ এলাকাকে প্রভাবিত করছে এবং যে বিস্তীর্ণ এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে নদী অববাহিকা। নদীর ধারণ অববাহিকা কোনটি? যেখানে নদী উৎপত্তি লাভ করছে, সেখানকার যে ছোট ছোট জলধারাগুলি এসে মিলিত হয়ে একটা বড় নদী তৈরি করছে, তাই সেই অংশগুলোকে বলা হচ্ছে নদীর ধারণ অববাহিকা। ধারণ অববাহিকা একটি ছোট্ট ধারণা, কার তুলনায়? নদী অববাহিকার তুলনায়। নদী অববাহিকার সমগ্র এরিয়াটা, তার মধ্যে ধারণ অববাহিকাও পড়বে। ধারণ অববাহিকাটা সেই ক্ষুদ্র এলাকা যেখান থেকে ছোট ছোট জলধারাগুলি মিলিত হয়ে একটি বড় জলধারার উৎপত্তি ঘটায়। নদী উপত্যকা, নদী উপত্যকা হচ্ছে সেই অংশ, জল থাকুক বা না থাকুক, উচ্চপাড় থেকে এই উচ্চপাড়ের মাঝখানের যে অংশটা দেখে বোঝা যাচ্ছে এখানে নদী আছে, একটু হেঁটে গেলে তারপর আমি জল পাবো, সেই অংশটাকেই বলা হচ্ছে নদীর উপত্যকা। আর যেখানে জলটা থাকছে সেটাকে বলা হচ্ছে নদী খাত। জল বিভাজিকা, একটা নদী গোষ্ঠী আর একটা নদী গোষ্ঠী থেকে আলাদা করছে যে উচ্চভূমি দ্বারা, ওই ক্রিকেট মাঠের যে রশিটা রয়েছে, বাউন্ডারি রশিটা, সেটা হচ্ছে জল বিভাজিকা। আর মাঝখানের মাঠটা হচ্ছে নদীর অববাহিকা। নদী বর্তন, নদী বর্তন হচ্ছে নদীর জলের ঋতুভিত্তিক বাড়া এবং কমা। এই নদীর জলের বাড়া কমার ঘটনাটাকে বলা হয় নদী বর্তন। আজ আমরা এতটুকুই জানলাম, পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত জানার চেষ্টা করব।